কথা বলে, আর আমি বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযোদ্ধা হয়ে। কথাটা ডিফারেন্স আছে কিন্তু। কারণ আমি কেন মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি? আমি তো এতদিন সবসময় বিএনপির হয়েই কথা বলছি, মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি যখন জামাত ইসলামের পত্রিকায় লেখা হয় যে ৭১ সনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল বাংলাদেশের জন্য তারা আল্লাহর কাছে মাপ চাও। এটা মুক্তিযুদ্ধ বলছিল। তখনই আমার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব? আমার জীবন কি বৃথা চলে যাবে? আমার বাবার চোখের পানি কি বৃথা যাবে? আমার মায়ের ইজ্জত কি বৃথা চলে যাবে? আমার শিশুর কান্না কি বৃথা চলে যাবে? আমার ঘরে একজন আমার স্ত্রী আছে, তার আপন 2 ভাই মুক্তিযুদ্ধে শহীদ। আমার প্রতিদিন তাকে দেখলে পরেই শহীদের গুণ মনে। 2 ভাই, আপন 2টা ভাই শহীদ মুক্তিযুদ্ধে। আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসতো, সারাদিন শুধু কাঁদতো, আমার 2টা ছেলে গেল কই, কেন ফিরে আসলো না? সব বৃথা চলে যাবে কেন? ওই আজকের ছেলেদের 3 মাসে 300 কোটি টাকা বানানোর জন্য, সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি পরার জন্য, সাইড পরসার মুরাদ ভাই 4 কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমার সবকিছু বিসর্জন দিতে হবে? যে ইউনূস সাহেব কোনোদিন মুক্তিযুদ্ধের নামে কথা বলে না, কোনোদিন মুক্তিযুদ্ধের আনঅফিসিয়ালি মুক্তিযুদ্ধের জন্য 54 বছরে একটি কথা বলে নাই, মুক্তিযুদ্ধের প্রতি যার কোনো ধরনের কমিটমেন্ট নাই, তার একটি শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এবং এখানে অনেক আছে তার মন্ত্রিসভায় রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকবো, কোনো কথা বলবো না? এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে। আমি আপনাকে বলি, বুকটা কি বলবো, বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস। আমি কয়েকদিন আগে দেখা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়া হয়েছে। কার বই নিয়ে যাওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে, কাজী নজরুল ইসলামের বই থাকতে পারবে না। 2 লাখ টাকার বই ওই টাঙ্গাইলের দনবাড়ির একটা লাইব্রেরি থেকে নিয়ে যাওয়া হয়েছে। অকল্পনীয় ব্যাপার। এই অমানুষ নরাদম নরপশুর বাচ্চা এরা কারা? ওই একটা কথা তো বলে নাই। এখানে তো শিক্ষামন্ত্রী একজন আছে, কে শিক্ষামন্ত্রী, কোন গায়ের বাছুর আমি তাকেও চিনি না, কিন্তু সে তো বললো না যে বই কারণ নিচ্ছে তাদেরকে আগে লাইব্রেরি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারবে না, কাজী নজরুলের বই পড়তে, এগুলো তো করতো 1960, 61, 62 আইয়ুব খানের আমলে এইসব কাজ হয়েছে। আইয়ুব খানের আমলে এসবগুলো ছিল। এখন আইয়ুব খানের বাচ্চা কারা? যারা আইয়ুব খানের আইন করে। কি আইন করে আইয়ুব খানের আইন? দেখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেম্বার হবে আগে, পরে মেম্বারের ভোটে চেয়ারম্যান। এই আইনটা করেছিল কে? বিডি মেম্বারের আইন। আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্রের কথা আমাদের মনে আছে। আইয়ুব খানের সন্তান, আইয়ুব খানকে এরা ফিরায় আনতে চায়। আমি আপনাকে বলি এরা কি করতেছে। ওই যে কয়েকদিন আগে, 3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জে একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দিছে। কেন? সে বললো 71-এর কথা। একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে, সরাসরি সভায় হুমকি দিয়েছে। ইয়েস। আপনি দেখেন, আরেকটা কথা আপনাকে বলি, যদিও আমি ওইটা নিয়ে রাজনীতি করে ওটা ধর্মের মধ্যে রাখতে ছিলাম। সেটা হলো গত 26 তারিখে এই দেশে একটা গাজা আমাদের ভাইদেরকে সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য, প্যালেস্টাইনের গাজা বিয়াতে এবং সাপোর্ট করার জন্য গাজার নামে বাংলাদেশে একটি গাজার আমার মুসলমান ভাইদেরকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাত, যাদেরকে সুফিবাদী লাইন, তরিকত ফেডারেশনের লাইন যাদেরকে বলা হয়, লাখ লাখ মানুষ। এবং এদের শক্তি এত বেশি বাংলাদেশে কেন জানেন? এদের শক্তি এই কারণে বেশি যে এরাই হলো প্রকৃত সেই লাইন ধরে রেখেছে যারা ভারতবর্ষে প্রথম ইসলাম এনেছিল। সুফিবাদের মাধ্যমে এসেছে ইসলাম, ওয়াহাবিজমের মাধ্যমে ইসলাম আসে নাই। সেই সুফিবাদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে খাজা নিজামুদ্দিন আউলিয়া থেকে, বখতিয়ার খাকি থেকে ধরে শাহ সুলতান, সেই নেত্রকোনার, সেই সিলেটের হযরত শাহজালাল, ছাপরান, খরমপুরের সেই গেসুদারাজ, সেই বাইজিদ বুস্তামি চট্টগ্রাম, এইরকম সারা বাংলাদেশ, এই যে সেলিম চিশতি, হযরত উলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশেরাই তো প্রথম এই দেশে আসছে। আইসা হিন্দুদেরকে মুসলমান বানাইছে, বলছে আমরা সবাই এক, শুনো হে মানুষ ভাই, সবার উপরে নাই। তাদের কথা শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা এই দেশে মুসলমান হয়েছে। সেই সুফিবাদী লাইনের লোকজন এক একজন পীরের দরগা পুড়িয়ে দিতেছে, মাজার পুড়িয়ে দিতেছে, বলতেছে শাহজালালের মাজার যারা পুড়িয়ে দিবা তাদেরকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে অবস্থা শুরু হয়েছে, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না, সরকার তো না। ওই আমি প্রতিবাদ করছি কেন জানেন? আমি মনে করি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা হলো বেসিক জিনিস মুসলমানদের, ইসলামে। অন্য যে যে চিন্তা করে, কেউ পীরের মুরিদ হবে, কেউ তবলিগ জামাতে যাবে, কেউ বনে জঙ্গলে যাবে আল্লাহকে পাওয়ার জন্য, যাক। কিন্তু এই যে বাংলাদেশ শুরু হয়েছে, ওদেরকে একেবারে পাহারা দিয়া, সোহরাওয়ার্দী উদ্যানে জামাতকে পাহারা দিয়া
হেফাজতকে পাহারা দিয়া মিছিল করাইছে, কিন্তু এদের চেয়ে 10 গুণ হইলো এরা আহলে সুন্নাতুল জামাত। আমি বললাম 10 গুণ, কিন্তু তাদেরকে তো জায়গা দেয়নি, তাদেরকে তো দেয়নি। কি বলছে শুনবেন? আরে এদের পিছনে তো আওয়ামী লীগ আছে, ফ্যাসিস্ট আছে। আরে সর্বনাশ, আওয়ামী লীগের এত ক্ষমতা, এত বাধার পর 10 লাখ লোক ঢাকা শহরে আছে, তাহলে বোঝা গেল আওয়ামী লীগের অনেক বড় ক্ষমতা। আমি এই মুহূর্তে সুযোগটা নিতে চাই। আপনি খুব আমার যে অনেকগুলো প্রশ্ন যেসবগুলো আমাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি অনেকগুলো বলে, কারণ আপনার কথা আমি বন্ধ করতে চাচ্ছিলাম না, এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছিলাম। তারপরেও আরো কিছু জুলাই আগস্টের আন্দোলনের পর আপনি কিন্তু কথাগুলো বলেছেন, কিন্তু আমার এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতেই হবে। জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি দেশের নাম পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, মুক্তিযোদ্ধাদের উপর আঘাত। আমি স্পেশালি, যেহেতু আপনি একজন সেই 71 সনের একদম সমস্ত ইতিহাসের সাথে যুক্ত, সেই ইতিহাসের আঁতুর ঘর 32 নম্বর, সেই 32 নম্বরকে যখন ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে, এবং তখন বাংলাদেশে একটা সরকারও রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, বিডিআর রয়েছে, সেই 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পর আপনার মনের অবস্থা একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন মুজিব বাহিনীর একজন প্রধান হিসাবে, বর্তমানে নয়, আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মাঝে অন্যতম একজন, আপনার মনের এই অবস্থাটা, এই 32 নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া, 71-এর সমস্ত চিহ্ন মুছে দেওয়া, এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না, আমি আবারই ফিরে যাচ্ছি, সবার একটি প্রশ্ন যে আপনার মনে, আপনি যদি এটা তুলে ধরেন 32 নম্বর ভাঙার বিষয়টা, যেটা ডক্টর ইউনূসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই, আপনার কাছ থেকে বিষয় সত্যি জানতে চাই। সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। বঙ্গবন্ধুর বাড়ি বুলডুজার দিয়ে ঘুরায় দেওয়া, পুরায় দেওয়া, এটা ঠিক কাজ হয়েছে। আপনি তো অনর্থক আমাকে প্রশ্ন, আমি এটা কিন্তু ঠিক মনে করি। আমি কিন্তু এটা উত্তর একটা দিছি বহু আগে, পুরা পরে দিছি যে তার বাড়ি পুরায় দেওয়া উচিত। লোকটা খুব খারাপ আছে, এই লোকটাই বাংলার সব খারাপ কাম করছে। 6 দফা দিছে, দিয়া কইছে ওরা পাঞ্জাবি আমরা বাঙালি, হ্যাঁ, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা। এটা শিখাইছে যে আমার সোনার বাংলাকে শোষণ করছে পাকিস্তানিরা, শোষণ করতেছে, আমরা এই শোষণের অবসান চাই, আমার সোনার বাংলা চাই। স্লোগান শিখাইছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। স্লোগান শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মা। এই লোকটা তো অনেক খারাপ। তা নাহলে পাঞ্জাবিদের এখানে আইয়ুব খান নেরামলে বা এর আগে থেকে আদমজির পাটকল ছিল, বাওয়ানির পাটকল ছিল, মিল ছিল, ইস্পাহানির ছিল। আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে আমরা কাম কাজ করে খাইতাম। আদমজির নাতির গাড়ি রাস্তা, ঢাকার রাস্তা দিয়ে গেলে আমরা হাততালি দিতাম। এই শেখ মুজিবুর রহমানের তৈরি আমাদেরকে এই সর্বনাশটা করছে যে এই যে সম্পদ, আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম। বাঙালির ছেলে তো পাকিস্তান আমলে কোনোদিন জেনারেল ছিল না, কর্নেল হইয়া উসমানীর মতো লোককে রিটায়ার করতে হয়েছে। জিয়াউর রহমান সাহেবরা পাকিস্তান, তাহলে জিয়াউর রহমানের মতো লোক লেফটেন্যান্ট কর্নেল হইয়া রিটায়ার করতে হইতো। সেই শেখ মুজিবুর রহমান বানাইলো যে আরে ওয়াকারুজ্জামানের মতো লোকও দেখা যাইতেছে যে সেও জেনারেল হইতে পারে, গন্ডার গন্ডার জেনারেল হয়, হ্যাঁ, শয়ে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়, জেনারেল বাঙালির ছেলে জেনারেল সচিব হয়। আরে বাঙালির ছেলে সাব রেজিস্টার হইলে পরে 3 দিন পর্যন্ত রসগোল্লা খাইছে বাড়িতে, আর মিলাদ শরীফ পড়াইছে। আমার ছেলে সাব রেজিস্টার হইছে। বাঙালি এই সমস্ত কিছুর জন্য দায়ী হলো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরাধের কিন্তু কোনো সীমা নাই। যত কথাই বলেন, বাঙালির ছেলেরা একজন মাত্র 2জন আছিল কোটিপতি 1970 সনে। একজনের নাম জহুরুল ইসলাম বাজিতপুর, আরেকজনের নাম একে খান চট্টগ্রাম। সেই জহুরুল ইসলাম একে খান, তাও আমরা আরে বাবা আমরা কত, বাঙালির কোনো ব্যাংক ছিল না। শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে, দেশটা স্বাধীন হয়েছে বলে বাঙালির ছেলের ব্যাংক হয়েছে, চুরি চামারি যাই হোক, হ্যাঁ, বাঙালির ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, শেয়ার মার্কেট হয়েছে। বাঙালির ছেলেরা এখন শত শত হাজার কোটি টাকার মালিক, আর কিছু না 36,000 কোটি টাকা চুরি করার তো একটা অবস্থা হয়েছে। 1970 সনে 375 কোটি টাকার বাজেট ছিল পূর্ব পাকিস্তানে, এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। কত খারাপ কাম করছে শেখ মুজিবুর রহমান। তার বাড়িটা পূর্বে না, তার বাড়িটা বুলডুজার ঘুরাই দিবে না, কার বাড়িটা দিবে বলেন তো দেখি? আপনি তো খালি অনার্থক আমাকে এইসব প্রশ্ন করেন। তবে একটা কথা বলি, দুর্ভাগা দেশ যাদের করেছে তুমি অপমান, অত অপমানে হতে হবে তাদের সবার সমান। মানির মান, সম্মানিত মানুষের মান, ইতিহাসের মহানায়কদের মান সম্মান যারা নষ্ট করে, আমি একটা কথা বললাম, the day will come, এই প্রশ্নের জবাব দিতেই হবে। কেন সরকারের 1 নম্বর পদে থেকে চুপ করেছিলাম? কেন হাতে সমস্ত শক্তি রাখেও আমরা গিয়ে চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম? কারা এই দুষ্কর্মটি করেছিল? কারাই নরপশু নরাদমের বাচ্চারা? প্রত্যেকটা ইতিহাসে তার বিচার হবে। যেমন সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছিল, তারা যেমন কুষ্ঠরোগে মরেছে, ঢেউয়ের মধ্যে পড়ে মরেছে,
তাদেরকে যেমন নাও ডুবায় হত্যা করা হয়েছে, ঠিক তেমনি আমি আপনাকে বলি এই বিচার বাংলাদেশে হবে, কিন্তু এটা আমি এখন কই না। কেন কই না জানেন? আমি চাইও না। আওয়ামী লীগাররা গেল কোথায়? সালমান রহমানরা কেন আজকে আনিসুল হকদেরকে পিটানো হয়, আইনমন্ত্রীদেরকে? এই প্রশ্নের উত্তরটা আগে দেন। কে করলো এটা? এই দেশটা কেন এই জায়গাতে গেল? আপনি যখন পরাজিত হবেন আপনার বাড়ি আমি পুরাই দিব, আমি যখন পরাজিত হব আমার বাড়ি আপনি পুরাই দিবেন। পুরানো কি শেষ হয়েছে আপনি মনে করেন? আমার ভাই দস্তগীর জাহাঙ্গীর ভাই, পুরানো শেষ হয় নাই, কিন্তু পুরানো শেষ হয় নাই। পুরানোটাও আমি টলাইট করব, কিন্তু 7 জন বীর শ্রেষ্ঠের ছবি আমার কিশোরগঞ্জে উপর থেকে নামায়া ভাস্কর্যের উপরে ভাস্কর্য পাউদা পাড়ায়া বাংছে 7 জন বীর শ্রেষ্ঠরা, সবাই সেনাবাহিনীর লোক। একটা লোকে কথা বলে না। আমার এখন কালকে বা পরশু 2 জন লোকের কথা শুনে আমার মনে হয়েছে, এবং 2 জনই ময়মনসিংহিয়া। কথাটা বুঝলেন? আপনার বাড়িও ময়মনসিংহের কাছে ওই গাঙ্গের এইবার আপনি আর আমি মনোহরদি আর কিশোরগঞ্জ। 2 জন ময়মনসিংহের মানুষ 2টা কথা বলছে। আমি এটা বারবার যখন ওই 5ই আগস্টের আগে আমি বলতাম যে প্রধান সেনাপতি ময়মনসিংহিয়া, আমরা সে ময়মনসিংহের মতো করব। আমি কথাটা বুঝেন। সে একটা কথা ওই দিন বলছে, অন্যায় বিচার চলবে না, যারা অন্যায় করছে তাদের বিচার হবে, যারা অন্যায় করে নাই তাদের কোনো বিচার হবে না, মিথ্যা মামলা হবে না, এটা বলছে প্রধান সেনাপতি 3 দিন আগে। আমি কালকে দেখলাম বাংলাদেশের পুলিশের প্রধান কত সাহস নিয়ে কথাটা বললো, আমি তাকে ধন্যবাদ দিব। এবং আমি জানি যে ব্রিলিয়েন্ট লোকেরা মরাল কারেজ হয়। আজকের যিনি পুলিশ প্রধান উনি কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছাত্র, ডাক্তার, এবং মেট্রিকে এসএসসি পরীক্ষায় কিন্তু উনি সারা ওতে ফার্স্ট হয়েছিলেন। সেই কারণে সাহসিকতার সঙ্গে বলছে মিথ্যা মামলা মানবো না, মিথ্যা মামলায় কাউকে ধরবেন না। এমনকি বলছে 170 জন আসামিদের দেখা যায় 7 জন অপরাধী, আর অন্যরা সব এখান থেকে টাকা লুটপাট করে খায়। সবাইকে নির্দেশ দিচ্ছে মিথ্যাভাবে তদন্ত ছাড়া কাউকে ধরবেন না। আমি তার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। আমি আপনাকে বললাম যদি সে কথাতে সঠিক থাকতে পারে তাহলে ওই আইজিপির প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে। অন্তত আমি এই কথাটা বলছিলাম, কাকে শুনবেন? আইনমন্ত্রী, তার নাম হলো আসিফ নজরুল। আমি একটা অনুষ্ঠানে তাকে পাই, আমি বলছিলাম আসিফ নজরুল ভাই কোনো কিছুই চাই না, রাজা হইতে চাই না, মন্ত্রী প্রধানমন্ত্রী কিচ্ছু চাই না। একটা কথা আপনাকে বলি, বাংলাদেশটা সর্বনাশ, সমাজ সর্বনাশ হয়ে যেতে থেকে মিথ্যা মামলার জন্য। বাড়ি আমার ইটনা, আমার নামে মামলা হইতেছে সাতক্ষীরাতে। জীবন আমি সাতক্ষীরা যাই নাই, কে মামলা করছে তাকেও আমি চিনি না। এটা একটা কথা হতে পারে? এইভাবে শত শত মামলায় দেশে। উনি উত্তর কি দিয়েছিলেন সেটা আসলে যদি আপনি একটু দয়া করে বলতেন। উনি উত্তর কি দিয়েছিলেন আপনার এই প্রশ্নের? কোন উত্তর যদি পেয়ে থাকেন? আমি দেখতেছি উনি দেখার মধ্যে আছেন, উনি দেখতে, কিন্তু ওনাদেরকে কিন্তু স্ট্যান্ড বাই থেকে বাংলাদেশে জবাব দিতে হবে। কিন্তু উনি তো একসময় বলতেন 26 লক্ষ নাকি 36 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতকে বিকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা গত 15 দিন আগে বা 2 সপ্তাহ আগে দেখলাম যে বাংলাদেশের উপর ভারতের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করে দিল। আর যে আরেকটা বিষয় হলো যে যেই দেশ তার নিজের স্বার্থের জন্য অন্য দেশের উপর দিয়ে রেল লাইন তৈরি করতে চায়, তার যদি নিজের স্বার্থই সেখানে থাকবে তাহলে তারা সেটা ক্যান্সেল করবে কেন? এই সার্বিক পরিস্থিতিতে আপনার কাছে, আপনি এই মুহূর্তে জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা, বাংলাদেশ যেভাবে দখল করে নিয়েছে ডক্টর ইউনূস, উনি কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসে উনিই তৈরি করেছেন। এটা বাংলাদেশ এটা প্রচলিত 2টা শব্দ কখনোই ছিল না, যেটা হলো মেটিকুলাসলি ডিজাইন। উনি নিজেই বলেছেন যে এটা চলে আসেনি, এবং মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করে এখন প্রতিদিন যে তাল বাহানা উনি করছেন, আপনি ওনার প্রতি শ্রদ্ধা রেখে, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে ধূর্ত বলেননি, কিন্তু এই ধূর্তামির মাধ্যমে উনি ওনার যে ক্ষমতা, এবং উনি আরেকটা শব্দ বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ প্রশ্নের উত্তরে, যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল 32 নাম্বার নিয়ে, উনি বলেছেন এভরিথিং গন, রিসেট বাটন প্রেস করা হয়েছে, 71 নাই, কিছু নেই, বাংলাদেশ নতুন বাংলাদেশ, এবং আমাকে যারা চাকরি দিয়েছে তারাই দেশ চালাবে তাদের নেতৃত্বে। এখন দেখা যাচ্ছে এরা, আপনার ভাষায় আপনি বললেন যে এরা হলো সেই 71-এর পরাজিত শক্তি, এরা হলো সেই আইয়ুবী রক্ত, সেই ইয়াহিয়ার রক্ত, সেই বিষয়গুলো আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার দল কি করছে? আপনার কাছ থেকে আসলে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে এতক্ষণ কথা শুনলাম, আপনি আমাদের প্রাক্তন আইন প্রণেতা হিসাবে কথা শুনলাম, এখন একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, আপনি আমাদের জন্য কিছু আশার বাণী শোনাবেন কি? জাতীয়তাবাদী দল কি করছে? আমি জাতীয়তাবাদী দলের আশার বাণী, জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত সঠিক পথে আছে। তারা কিন্তু ডিসেম্বর থেকে এক চুল সরে নাই নির্বাচনে, কারণ জাতীয়তাবাদী দল এত বড় একটা দল, এইটাকে নিয়ে প্রতিদিন তো নতুন নতুন কথা বলা যাবে না।
আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, এটা আমাদের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ধরে মহাসচিব সবাই আমরা চাই, এবং এটার জন্য আমরা প্রতিদিন কথা বলছি। আজকে দেখবেন আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য, তার কথাটা আমার খুব ভালো লাগছে, সবাই খুব প্রশংসা করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন আমরা কোনো ব্যক্তিকে মহামানব বানাবার জন্য এই 5ই আগস্টের আন্দোলনটা করে নেই আপনাদের, এবং এর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারতেছেন বিএনপি কিন্তু নির্বাচন ডিসেম্বরে করার জন্য দে উইল ট্রাই দেয়ার আটমোস্ট লাস্ট, এটা করবে। যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়, ইউ ওয়েট ফর টাইম প্লিজ, আমার দস্তগুল ভাই, ইউ ওয়েট ফর টাইম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। আপনি দেখেন কি হয় বাংলাদেশে হবে, যে যত কথাই বলুক। ওই যে ছেলেদের মিটিং এ এক সময় 6 লাখ লোক হইতো, পরে হয়েছে 60,000, পরে হয়েছে 6,000, পরে হয়েছে 600, ওই দিন পয়লা বৈশাখে হয়েছে 60 জন। আমার কথাটা বুঝেন, পয়লা বৈশাখে 60 জন। ওই যারা একদিন বলছিল একদম সুনামি কইরা বঙ্গোপসাগরের ঢেউ দিয়া মুক্তিযুদ্ধকে মুছে দিব বাংলাদেশ থেকে, আর ফজলুর রহমানের মতো হতবাগারা বলছিল এখনো জীবিত আছি রে, এখনো জীবিত আছি রে, মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে। এবং আমি কালকে চ্যালেঞ্জ করছি, ওই মারামারি ধরাধরির ব্যাপার না, যদি লজ্জা থাকে গণতন্ত্রের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, আমার মতো একজন হতবাগা ফজলুর রহমান আমি 2 হাত প্রসারিত করে বলবো আমি 71-এর মুক্তিযুদ্ধ চাই। আর তোমরা যত হাত আছে সব প্রসারিত করে বলো তোমরা 71 মানো না, তোমরা 24 বা 47 চাই, এইটার উপরে ভোট হোক। আমি এটাই বলি, তুমি ইসলাম চাও, ইসলামের উপরেই ভোট হোক। মানুষ যদি মেজরিটি তোমার ইসলামকে ভোট দেয়, ইয়েস আমিও সেলিউট দিয়ে ইসলাম মানি, কিন্তু মুক্তিযুদ্ধটাকে আমি দেখাইতে চাই। এই দেশে এখনো 95% মানুষ মুক্তিযুদ্ধ, ওই যে 6% মানুষ ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে 71-এ, এই 6%-এর জায়গায় 7% হয় নাই, যে কারণে চুপ করে গেছে। এখন আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাইরেক্ট কিছু বলে না, কূটকৌশল করে বলে, এবং দিলে উইল কাম। কিন্তু কিছু কথা আমার জানার জন্য আপনাকে আমার ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে কথা বলতে পেরে নিজেকে অনেক সমৃদ্ধশালী করছি। সেই জন্য আমি আরো কয়েকটা জিনিস নিজের মতন করি আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হলো, দেখুন এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে ব্যবস্থাগুলো করলো সেসবগুলো নিয়ে আপনি আপনার কথায় সমস্ত কিছু বলেছেন, কিন্তু আমরা যদি সেক্টরগুলো দেখি, দেখুন আমাদের সাংবাদিকদেরকে জেলে রাখা হয়েছে 9 মাস ধরে, না তাদেরকে কোনো বেল দেওয়া হচ্ছে, না তাদেরকে কোনো বিচার করা হচ্ছে, এবং সব সময় ফ্যাব্রিকেটেড হত্যা মামলা দেওয়া হচ্ছে। আইনজীবীদের 100 আইনজীবী 86 আইনজীবীকে একসাথে জেলে পড়ে দেওয়া হচ্ছে। যারা স্পেশালি আমি একটা মেনশনই করব যে ইসকনের নেতাকে জেলে পুরে রাখা হয়েছে একটি ফ্যাব্রিকেটেড কেসে, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের পতাকার উপর আইসিস এর পতাকা তুলে, এমনকি 32 নম্বরে বাংলাদেশের পতাকার উপর আইসিস এর পতাকা তুলে তারা বীর দর্পে হাঁটছে। মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এই 2 দলের বাংলাদেশে টোটাল হলো নিয়ারলি 90% ভোট বা সাপোর্টার বাংলাদেশে রয়েছে। সেখানে আপনাদের এই দল এই যে ধর্মীয় উগ্রবাদ, রাজনৈতিক উগ্রবাদ, এবং স্পেশালি আওয়ামী লীগের যে সকল লিডাররা চলে গেছেন, পলাতক আছেন, তাদেরকে ছাড়া তৃণমূলের বাড়ি ঘর প্রতিদিন ভেঙে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদের গরু ছাগল পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেইটার বন্ধের জন্য, এই ধরনের যাতে না হয় সেটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করছে? আপনার কাছ থেকে একজন উপদেষ্টা হিসেবে, জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা হিসেবে আপনি যদি বাংলার মানুষের এই মুক্তির পথটা কি, কারণ রাজনীতি করা, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় এখনো পর্যন্ত, যেহেতু এটা নিষিদ্ধ দল নয়, তার রাস্তায় মিছিল করা বা কথা বলা, বঙ্গবন্ধুর পক্ষে কথা বললেই তাকে হত্যা করা হয়েছে। আমি সমস্ত কথা বললে আরো অনেকক্ষণ লাগবে, আপনার কাছ থেকে শুনতে চাই প্লিজ। আমি আপনাকে স্পষ্টভাবে বলি, আমরা কিন্তু 54 বছরে আস্তে আস্তে আমি নিজেও আমি ভুলেই যেতে চাইছিলাম যে এখন আর মুক্তিযুদ্ধ আর পক্ষ আর বিপক্ষ করে লাভ নাই। সব যদি মুক্তিযুদ্ধকে মানে, সবাই যদি মুক্তিযুদ্ধকে মাইনা তার মতো সে পলিটিক্স করবে, আমার মতো আমি পলিটিক্স করব, গণতন্ত্রের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে দেশ চালাবে যারা মেজরিটি হয়। কিন্তু আমি দেখলাম, খুব অবাক বিস্ময়ে দেখলাম 5ই আগস্টের পরে এমন কথা বলা শুরু হলো যে মুক্তিযুদ্ধ বলে কোনো যুদ্ধ ছিল না। 71-এ যেটা হয়েছিল এটা বাইয়ে বাইয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল, এবং এমনকি বলা হইলো 71-এ যারা যুদ্ধ করছিল আর আল্লাহর কাছে মাপ চাও। তখন আমার মনে হইল মানে কয়লা ধুইলেও ময়লা যায় না, ওয়ান্স রাজাকার অলওয়েজ রাজাকার। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। তখন আমরা আবার জাগলাম, বিএনপির মুক্তিযোদ্ধারাও মিটিং করলো প্রেস ক্লাবে, সবাই মিলে মিটিং করে কইলাম মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা চলবে না। এবং তারপরে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলতেছে, তারাই বাইফার্কেশন করতেছে, ভাগ করতেছে।
এই মুক্তিযুদ্ধ হয় নাই, আমরা বলছি হয়েছে, তারা বলছে মুক্তিযুদ্ধ হলো 24 বা 47। আমার কথাটা বুঝেন। এইভাবে দেশটা দুই ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে ভাগটা দুর্ভাগ্যক্রমে আমি চাই না। আমি আবারও বললাম, এখনো চাই না। তাদের যদি সম্বিত ফিরে আসে, সুস্থ মানসিকতা ফিরে আসে, এখনো তাদের সেই মানসিকতার কাছে আমারও থাকবে, কথা থাকবে, এখনো ফিরে আসেন। মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের বাইরে এই কথাটা তুইলেন না আপনারা, তাইলে দেশটা কিন্তু দুই ভাগ হয়ে যাবে। একটা হলো মুক্তিযুদ্ধটা হয়ে যাবে তখন মূল সীমানা এই দিকে মুক্তিযুদ্ধের পক্ষে, ওই দিকে হয়ে যাবে বিপক্ষে। এখন আপনি আমার দলের কথা বারবার বলতেছেন, মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ যদি হয় বিএনপি কোথায় থাকবে? এই তো কথাটা বলছেন আপনি। তারেক রহমানের সাহেবের বাবার নাম কি? জিয়াউর রহমান। বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, উনিও মুক্তিযোদ্ধা। জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বামীর নাম তো জিয়াউর রহমান। উনি তো মেজর জিয়া নাকি? আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার। এবং উনি তো বিএনপি দলটা করছে। যদি জিয়াউর রহমানকে বিএনপি মানে, তাইলে মুক্তিযুদ্ধকে মানতে হবে, আর মুক্তিযুদ্ধকে মানতে হবে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। এটা আপনি আমাকে এতবার জিজ্ঞাসা করেন। তবে বিএনপি আমার মতো করে থাকবে, আমি তো মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষে। বিএনপি আমার মতো থাকবে না, কিন্তু আমার ধারণা, বিশ্বাস, বিএনপি কোনদিন মুক্তিযুদ্ধের ৭১-এর বিপক্ষে যাবে না। এটা হলো আমার বিশ্বাসের ব্যাপার। আমি এখনো পর্যন্ত আপনাকে আমি বলতে পারি, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনাকে আমি বলতে পারি যে 25 অগস্টের পর থেকে আমরা সাংবাদিকেরা লক্ষ্য করছি যে বিএনপি খুব স্ট্রং নিচ্ছে ৭১-এর মানে কি? বিএনপি মতো একটা দল ৭২-এর সংবিধানের ৪টা স্তম্ভকে সমর্থন করে বলছে এগুলা পরিবর্তন করা যাবে না। ৭২-এর সংবিধান টোটালি নতুন ভাবে লেখা যাবে না, আমরা পরিবর্তন চাই। স্ট্রং মানে কি? যখন রাষ্ট্রপতিকে সরাইতে চাইছে ছেলেপেলেরা, তখন বিএনপি বলছে পারলে তোমরা সরাও, আমরা এটার মধ্যে নাই। অনেকগুলা চেক করছে, কিন্তু বিএনপি কে খালি এমনি, বিএনপি তো একটা বড় দল, এটা তো একটা স্টিমার, এটা তো ঘুরাইতে ফিরাইতে সময় লাগে। আর আমি তো একা কথা বলি। আমি আপনাকে বলে বিএনপি আমি বিশ্বাস বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাবে না। আর বিচার বিভাগ বলেন, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বাংলাদেশের বিচার বিভাগ হইলো, নিচে হইলো অ্যাসিস্ট্যান্ট জজ এন্ড ম্যাজিস্ট্রেট, এসিলেন্ট ম্যাজিস্ট্রেট, জুনিয়র ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তারপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ, সেশন জাজ, ডিস্ট্রিক্ট জাজ, এইটা হলো একটা। এরা চলে পেনাল কোর্টে, ডিস্ট্রিক্ট জজ এবং নিচের কোর্ট চলে পেনাল কোর্টে, আর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট চলে কনস্টিটিউশনে। সুপ্রিম কোর্ট এর অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, দে আর গাইডেড বাই মেইনলি কনস্টিটিউশন। মেইনলি কনস্টিটিউশনে যারা চলে তাদের একদম আল্লাহর মিজানের পাল্লার নিচে বৈশা বিচার করা উচিত, এর বাইরে যাওয়া উচিত না। কিন্তু আমি জানি না, আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের গত 54 বছরে ধ্বংস হয়ে গেছে বিচারে। কারণ আমি আজকে 50 বছর যাবত ওকালতি করি, এখন আমি সিনিয়র অ্যাডভোকেট। আমি 42 বছর 43 বছর যাবত সুপ্রিম কোর্টে আছি। আমি আপনাকে বলি, আমি যা দেখতেছি, আগে যা দেখছি, 74-এ যা দেখছি, 80-তে যা দেখছি, 86-তে যা দেখছি, 91-এ যা দেখছি, এখন কিন্তু কোর্ট টানা। বিশেষ করে একটা পর্যায়ে এসে কোর্ট আস্তে আস্তে ইনস্ট্রাক্টেড হইতে শুরু করলো বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এদেরকে বলা হয়, এদেরকে প্রশাসন, বাই দ্য এক্সিকিউটিভ। তিনটা স্তর তো, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এন্ড পার্লামেন্ট, সংসদ। এই এক্সিকিউটিভ জুডিশিয়ারির উপরে নেতৃত্ব করা শুরু করলো, এখন একটা ফুল নেতৃত্ব করে। এখন আইনমন্ত্রী প্রকাশ্যে বলে দেয়, এই বিচার বিভাগের লোকদেরকে বলি বেল দিতে কিন্তু সাবধান করে দিবা, সব বেল দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের না, বলে দেয়। এদিনই তো তার উপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দেয় একটি রাজনৈতিক দলের। হ্যাঁ, এই দিনে তো তার উপর একটা রুল হওয়া উচিত ছিল যে আপনি কোর্টে এসে জবাব দেন যে এটা আপনার দায়িত্ব কিনা, এই কথাটা কি আপনি সংবিধান অনুযায়ী বলছেন কিনা। কিন্তু এটা হচ্ছে না। রিয়েলি বিচার বিভাগ যতদিন ঠিক না হবে, আপনাকে আমি বলে দিই কথাটা খুব ঠান্ডা মাথায় শুনেন, বিচার বিভাগ যতদিন ঠিক না হবে ততদিন এই দেশ ঠিক হবে না। প্রথম ঠিক হইতে হবে বিচার বিভাগ। এইটা থাকলে পরেই মানুষ অনেকটা দুর্বল, অনেকটা সাহসী হবে, আর দুশ্চরিত্র দুর্বল হয়ে যাবে, তারা পালায় যাবে, অত্যাচারীরা পালায় যাবে, লুটেরারা পালায় যাবে, চোরেরা পালায় যাবে। কাজেই বিচার বিভাগটা ঠিক হইতে হবে। আমাদের দেশে বিচার বিভাগ এখন ঠিক না, যদিও আমার খুব ক্ষতি হয় এই কথাটা বললে, কারণ অনেক বিচারক সাহেবরা আমার জায়গায় এই কথাটা আপনি বলেন, আমরা তো বিচারে, আরে বিচারে বসছেন তো কি হয়েছে, আপনি তো সঠিক বিচারটা আইনের দৃষ্টিতে করেন না। যা সত্য তা তো ফজলুর রহমান বলবেই,
বলবেই, এবং উনি ওনাকে এমনকি আপনাকে বলি, যখন শেখ হাসিনার সর্বোচ্চ শাসন ক্ষমতা, চিফ জাস্টিস যখন শেখ হাসিনার কথায় দৌড় দেয়, সেই সময় দুইজন হাইকোর্ট ডিভিশনের বিচারপতিকে বিলেট ডিভিশন নিয়েছিল যারা জুনিয়র জজ ছিল হাইকোর্টে, সিনিয়রদেরকে বাদ দিয়ে। আমি 1 ঘন্টা একটা কথা বলছিলাম, ইতিহাস একদিন বিচার করবে। এটা আপনি যদি কোথাও পান শুনে দেখবেন, বিচার বিভাগের কথা বল। আমি সেই দিনও বলছিলাম যে আজকে যারা জুনিয়র জজদেরকে উপরে তুলে দিয়ে প্লেট ডিভিশনে যারা ব্রিলিয়েন্ট জজদেরকে অপমান করতেছেন, একদিন কিন্তু ইতিহাস তার বিচার করবে। এটা 6 মাসও যায় না, বিচার কিন্তু হয়ে গেছে। আজকেও যদি কেউ এরকম করে, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আজকেও যদি কেউ এরকম করে, বিচার বিভাগকে যদি কেউ অপমান করে, আমি আপনাকে বলি এটারও বিচার হবে। এই যে একজন বিচারপতি ছিল, তার নাম খায়রুল শাহ, প্রধান বিচারপতি, উনি একটা বাজে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আজকেও মিছিল হয়েছে, তাকে অ্যারেস্ট করো। কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে আপাতত থাকতে পারে, কিন্তু জনতার বিচারের বাইরে, ইতিহাসের বিচারের বাইরে কিন্তু কেউ যাইতে পারবে না। সবাইকে ইতিহাসের বিচারের আওতায় একদিন না একদিন আসতে হবে, মরে গেলে আসতে হবে। যেমন ইয়াজিদ আইসে ইতিহাসের বিচারের আওতায়, মীর জাফর যেমন বিচারের আওতায় আইসে, যারা বিচার বিভাগে থাইকে এইসব করবে তারাও কিন্তু মৃত্যুর পরও বিচারের আওতায় আসবে। আপনার এই কথাগুলো খুবই, মানে যে কথাটা বিচার বিভাগ নিয়ে বললেন, কারণ আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট ক্রিম অফ দ্য সোসাইটি। আমি নিজেও আইন শাস্ত্র নিয়ে মাস্টার্স করেছি, এবং আমরা জানি যে বাংলাদেশে বিচার ব্যবস্থা নিয়ে আপনার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। আমরা সময়ের শেষে এসে 2টি প্রশ্ন আপনার কাছে শুনবো, তারপরে আমরা আজকে শেষ করব। আপনার সাথে কথা বলার যে আনন্দ, মানুষ যে আনন্দ নিয়ে শুনছে, সেটা আমাদের জন্য পরম সৌভাগ্য। এবং আপনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে কথাগুলো বললেন, আপনি একটু আগে একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের বর্তমান সরকার যে অরাজকতা তৈরি করছে 71-এর বিরুদ্ধে 32 নম্বর সহ, তখন আরেকটি কথা বলেছিলেন যে এটার বিচার বাংলাদেশেই হবে এবং তাদেরকে স্ট্যান্ড বাই থাকতে হবে। আরো একটা এর সাথে যুক্ত করেছিলেন যে জাতীয়তাবাদী দল বা বিএনপি, আপনাদের দল, আপনি সহ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান। যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হয়, তখন আপনি বলেছিলেন, তাহলে আপনি আমাকে বলছিলেন আপনি অপেক্ষা করুন, মানে আমাদের দর্শক শ্রোতা আপনারা অপেক্ষা করুন, বড় কিছু আসবে। সেখানে আপনার কাছে আমি সরাসরি প্রশ্ন করতে চাই, একদম সরাসরি। আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, বিজ্ঞ সিনিয়র আইনজীবী, বাংলাদেশের জন্মের আগে থেকে আপনি বাংলাদেশ জন্মের রাজনীতির সাথে যুক্ত। তাহলে কি যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দেয়া হয়, তাহলে কি সম্মিলিত আন্দোলনে যাচ্ছেন আপনারা? তার অর্থ কি ইনক্লুসিভলি বড় বড় সমস্ত পার্টিগুলো একসাথে আন্দোলনে নামবেন নির্বাচনের জন্য? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, থ্যাংক ইউ। আমি আপনার প্রথম প্রশ্নটা হলো, এই ব্যাপারে উত্তর হলো, প্লিজ ওয়েট ফর টাইম, দি টাইম উইল আনসার ইন টাইম। 1 2 নম্বর হলো, আমি বিএনপির সিদ্ধান্ত যেটা হয়, এটার নাম হলো স্থায়ী কমিটি। আমি স্থায়ী কমিটির মেম্বার না, আমি সিদ্ধান্ত ডিসিশন মেকিং বডির কেউ না। তারপরে আমি মনে করি বিএনপি যদি তার কথা রক্ষা করতে হয়, তার দাবি যদি রক্ষা করতে হয়, তাহলে তাকে কোনো না কোনো ভাবে ডিসেম্বরে নির্বাচন আনতে হবে, এবং সেই ভাবটা কি, এটা বিএনপি নিজেরাই বিচার করবে। আর যদি না হয়, তাহলে বাংলাদেশে একটা গণ বিস্ফোরণমূলক আন্দোলন, যেটা বিএনপি হয়তো হবে কিনা সেটা তখন আমি করব, কিন্তু আমার মনে হয় বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে। এটা আমার ধারণা, দলের প্রতি আমার এখনো বিশ্বাস এইটুকু আছে, দলের নেতৃত্বের প্রতি। আমার দ্বিতীয় প্রশ্ন, তারপরে আমরা শেষ করবো। দ্বিতীয় প্রশ্নটা হলো, 71 সনের যুদ্ধের বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করবে, এরকম কোন রাজনৈতিক ডিসিশন না থাকলেও 71 সনের 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ থেকে আমরা ইতিমধ্যে জেনে ফেলি যে যেহেতু পাকিস্তান গভর্নমেন্ট বাংলাদেশের এই 6 দফাকে মেনে নিচ্ছে না, অতএব তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা 25শে মার্চের রাত্রি থেকে, যখন তারা অতর্কিতে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা শুরু করে, তারপর আপনারা ঝাঁপিয়ে পড়েন। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সমস্ত পুলিশ স্টেশন থেকে অস্ত্র লোড হয়েছে। আমাদের কাছে তথ্য এবং ভেরিফাইড তথ্য রয়েছে যে রোহিঙ্গাদের যে ক্যাম্প, সেখানে শত শত অস্ত্র জমা করা হয়েছে। বাংলাদেশকে একটি ইসলামিক খলিফাতের নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূস তাদের নিয়োগকর্তাদের জন্য কাজ করছেন, এবং আপনি নিজেই বলেছেন সে এত ধূর্ত, আপনি বলেননি, আমি বলছি, উনি এত ধূর্ত যে তার কথার মিনিং আমরা ধরতে পারি না সাধারণ মানুষেরা। যদি আবার বাংলাদেশকে 71, আপনি বলেছিলেন যে 71 আমাদের আর প্রয়োজন নেই, সবাই 71 মেনে চলো, রাজনীতি করি, যেটা আপনার কিছুদিন, এখন তো দেখতে পাচ্ছেন 71কে তারা মুছে দিতে চায়। যদি আবার বাংলাদেশকে স্বাধীন করতে হয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, সেটার কি কোনো সম্ভাবনা আপনি দেখতে পারেন? এটাই আমার লাস্ট প্রশ্ন আছে। এতটুকু লাগবে না, রাজাকার
আলবদররা অত শক্তিশালী হবে না। আমার কথাটা শুনেন আপনি। প্লিজ। আমি আপনাকে একটা কথা বলি, ওই যে আপনি বলেন অস্ত্র তারা পাইলো কোথায়? পুলিশের থানা লুট করে পাইছে, পুলিশকে মেরে পাইছে অনেকেই, জঙ্গিরা পাইছে। আন্দোলনের পিছনে জঙ্গি ছিল কিনা এটা তো তদন্ত হওয়া উচিত, কিন্তু এই তদন্তটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? যখন বলা হয়েছে পুলিশ মারার কোনো তদন্ত হবে না, এটা খুব গোপনে হয়েছে। যে কারণে আমি সবসময় একটা কথা বলি, পুলিশ মারার তদন্ত হবে না কেন? পুলিশ তো আমার দেশের নাগরিক, বাংলাদেশেরই সন্তান। পুলিশের কি মা বাপ নাই? তার মা বাপ কি তার সন্তানের জন্য কাঁদে না? পুলিশের কি সন্তান নাই? সেই সন্তানরা কি তাদের পিতার জন্য কাঁদে না? পুলিশের কি স্ত্রী নাই? পুলিশ মারা যাওয়ার পরে সেই স্ত্রী কি বিধবা হয় নাই? তাহলে সেই পুলিশ কেন বাংলাদেশের মানুষ বিচার পাবে না কেন? তদন্ত হোক। পুলিশ যদি অপরাধ করে মরে থাকে, বিচার না হোক। আর বিনা অপরাধে যদি কোনো পুলিশ মারা গিয়ে থাকে, তাহলে তাদের বিচার হওয়া উচিত। এক। 2 নম্বর হলো অস্ত্র যারা লুট করছে, যারা অস্ত্রের হুমকি দিয়ে, তাদেরকে ধরা উচিত। 2। 3 হইলো আপনি বলতেছেন না এত ইট ইজ নট সো ইজি, আরাকান করিডোর দিয়া দিবে। আমি মনে করি আরাকান করিডোর দেওয়া উচিত নয়, নয়, নয়। যদি দিতে হয় জাতীয় স্বার্থে কোনো কারণে, তাহলে সমস্ত রাজনৈতিক দল, বিএনপি সহ, আমার দল সহ সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এখানে বসতে হবে। 1 ইঞ্চি মাটি বৈশা সিদ্ধান্ত নিতে হবে আমরা দিব কিনা, এটা রেফারেন্ডাম করো যে আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা অন্য দেশকে সুবিধার জন্য দিব কিনা। রেফারেন্ডাম করে যদি পাবলিক মনে করে যে তার দেশের মাটি অন্যজনকে একটু সুবিধা দিবে, আমি মনে করি এটা। এর বাইরে দিলে কিন্তু আজ না হোক কাল, কাল না হোক পরশু, এর কিন্তু বিচার হবে এবং প্রতি উত্তর হবে। আমি এটা মনে। আর ওই যে বলতেছেন যে আরেকটা আল্লাহর দোয়াই লাগে, আমি সশস্ত্র সংগ্রাম, আমি গৃহযুদ্ধে একটা ছেলে বলে, তার নাম মাহফুজ আলম। মাহফুজ আলম 3 দিন বলছে, আমি বলছি ও দেখি এখন বন্ধ হয়েছে, ছেলেটা কথা বলে না, বুঝতে পারছে হোয়াট ইজ হোয়াট, এত সোজা না ব্যাপারটা। মাহফুজ আলম, আমিও চাই না এই দেশে গৃহযুদ্ধ হোক, আর যুদ্ধ হোক, এটা কিন্তু আমি চাই না। কিন্তু আমার এইটাও ধারণা আছে এই দেশের স্বাধীনতা বিরোধীদের এত শক্তি নাই, যতই বড় বড় চটং পটং আর ইউটিউবে যতই আমাদেরকে গালাগালি করুক, অস্ত্র নিয়ে গোপনে একটা গুলি করে ফজলুর রহমানকে মারতে পারবে। কিন্তু এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কোটি কোটি ফজলুর রহমান আছে, সবাইকে মারতে পারবে না। এতে এদের সবকিছু শিক্ষা হয়ে যাবে এবং স্বাধীন বাংলাদেশ স্বাধীন থাকবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করবে, করে থাকবে। এইটা কেউ নিতে পারবে না, আমি এটা বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক কথা আপনার কাছ থেকে শুনলাম, আমাদের শ্রোতা মণ্ডলীরা শুনলেন। আপনি যেভাবে অল্প সময়ের ভিতরে, যদিও দীর্ঘ আমাদের সময়ের চেয়ে বেশি সময় নিয়ে আপনি কষ্ট করলেন আমাদের সাথে, বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ইতিহাস, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেই সকল সম্ভাবনার কথা, এমনকি আমার প্রশ্নে আমি প্রশ্ন না করলেও আপনি যে করিডোরের কথাটা নিয়ে আসছেন, আপনাকে আমার শ্রদ্ধা হলো যে বাংলাদেশের মাটির উপর দিয়ে আরেকটি দেশের জন্য করিডোর তৈরি, সেটা বাংলাদেশের সকল জনগণ একসাথে যদি একত্রিতভাবে সিদ্ধান্ত না নিয়ে এক আনকনস্টিটিউশনাল একটি অন্তর্বর্তী সরকার তার নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই শুধু বলে দিবেন, সেটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না বলেই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উচ্চারণ করলেন। আমরা ভবিষ্যতে আবারও আপনার কাছে বারবারই ফিরে আসবো বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ইতিহাস শুনতে এবং মুক্তিযুদ্ধের গল্প বাংলাদেশের মানুষকে শোনাতে। আমি দস্তগীর জাহাঙ্গীর প্রতিদিনের মতন প্রেস এক্সপ্রেসের মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশের মানুষের পক্ষের কথা, বাংলাদেশের গণতন্ত্রায়নের কথা, বাংলাদেশের নির্বাচনের কথা, বাংলাদেশের মুক্ত চিন্তা প্রকাশের কথাগুলো চেষ্টা করি এইখানে তুলে ধরার জন্য। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট এবং বিএনপি এর চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা, যার রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত। আপনি আমাদের সাথে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাকে আমি স্যালুট জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে। আপনারা সকলেই ভালো থাকবেন। আবারও অন্য কোনো আয়োজনে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে, আপনার প্রতিষ্ঠান আমি স্যালুট দিলাম, আমি কৃতজ্ঞতা জানাইলাম, মানুষকে আমার সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।